তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যে সেশনটা হবে সেটা সার্কিট থিওরির উপর হবে, ঠিক আছে। এবার এই ক্লাসটার খানিকটা সেগমেন্ট আমরা ইউটিউবে লাইভ রাখবো এবং তারপরের পোর্শনটা থেকে আমাদের পেড ডোমেনে চলে যাবে। আমাদের যেরকম এসএসসি যেই ক্লাস আজকে থেকে প্রথম আমরা শুরু করছি, এসএসসি যেই যেভাবে আমরা পড়াশোনা করবো আগের দিন ডিসকাশন করেছিলাম, তো তার উপরেই আমরা আজকের সেশনটাকে চালু করছি, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, দেখো আজকে আমাদের টোটাল এসএসসি যে সার্কিট থিওরি পোর্শনটা আছে, ঠিক আছে, সার্কিট থিওরি পোর্শনটা আমরা আজকে করবো। এবার সার্কিট থিওরির মধ্যে কি করা আছে, সার্কিট থিওরির মধ্যে আমরা দুটো পয়েন্ট অ্যাড করেছি। একটা হচ্ছে আমরা একটা 100 খানা মতো কোশ্চেনের প্র্যাকটিস কোশ্চেনের একটা সেট তোমাদের দেবো, আর 100টা কোশ্চেনের মতো কোশ্চেন আমরা এখন প্র্যাকটিস করবো, ঠিক আছে। এবার এইটাই আমাদের মোড থাকবে মোস্ট প্রবাবলি ফর রেস্ট অফ অল দি সাবজেক্টস, ঠিক আছে। তো তোমাদের কাছে কি অপশন থাকছে, টোটাল যে এসএসসি যে সিলেবাসটা আছে, ঠিক আছে, তো সেই সিলেবাসটাকে খেয়াল রেখে আমরা যেরকম কোশ্চেন কারেন্ট এক্সামিনেশন গুলোতে আসছে সেইগুলো আমরা করছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এর সঙ্গে যেগুলো যাবতীয় রিকোয়ার্ড কনসেপ্ট থাকবে, ঠিক আছে, সেইগুলো আমরা এর সাথে সাথে ডিসকাস করতে করতে যাব, ঠিক আছে। এবার বাই চান্স ধরো কোনো একটা পার্টিকুলার টপিকের কারোর কোনো সমস্যা হচ্ছে, ধরো বুঝতে পারছো না, ঠিক আছে, তো সেই পার্টিকুলার টপিকটা যদি ডিটেল ক্লাসের দরকার পড়ে, আমি ফর্মুলাটা বলে দিলাম, যদি ডিটেল ক্লাসের দরকার পড়ে আমি তোমাদেরকে ডাইরেকশন দিয়ে দেবো যে কোথা থেকে সেই ডিটেল ক্লাসটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো সেই ডিটেল ক্লাসটা দেখে দিলে সেই টপিকটাকে ফার্দার বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এখানে খালি আমরা কি করছি, সার্কিট থিওরির মোটামুটি আমি এখানে 110টা মতো কোশ্চেন নিয়েছি, অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে। তো ইন দ্য কামিং 1 আওয়ার যতটা করা পসিবল হবে ততটা আমরা করবো, ঠিক আছে। তো 1 আওয়ার টু 2 আওয়ার যতটা সময় লাগুক, ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট মনে রাখতে হবে, এসএসসি যে ক্ষেত্রে টাইম একটা খুব বড় কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে যত খুশি টাইম নিয়ে যে কোশ্চেন করতে বসবো এটা করলে হবে না, কারণ কোশ্চেন পেপারের প্রত্যেকটা কোশ্চেনের পিছনে 45 সেকেন্ডের বেশি টাইম নেই, ঠিক আছে। এই জিনিসটা সবার আগে মাথার মধ্যে ঢোকাতে হবে, টাইম আমাদের হাতে এই কোশ্চেন গুলোর জন্য খুব কম আছে। যেহেতু কোশ্চেন গুলোর জন্য টাইম কম আছে, তার মানে কি কোশ্চেন গুলোর লেন্থও কম হবে। আমরা যদি খুব লেন্থি কোশ্চেন প্র্যাকটিস করি সেইটা করাটা খারাপ হবে, মানে সেটা করাটা ভুল হবে, ঠিক আছে। এই কোশ্চেন গুলো দেখো বুঝতে পারবে, কারণ ওরা কি করবে দেখবে, ধরো 10টা যদি কোশ্চেন থাকে, মানে আমি কোশ্চেনের যদি একটু প্যাটার্নটা নিয়ে ডিসকাস করি, ঠিক আছে, ধরো মোটামুটি ওদের যতগুলো যা সাবজেক্ট আছে তার মধ্যে 100 নাম্বার যদি থাকে 100 মার্কস, 100 মার্কসের মধ্যে তুমি ধরে নাও 30 to 35 মার্কস, ঠিক আছে, কেবলমাত্র এই বেসিক ইলেকট্রিক্যাল অথবা সার্কিট থিওরি থেকে থাকবে, সার্কিট থিওরি, ঠিক আছে, 30 to 35% অফ দ্য মার্কস, ঠিক আছে। এবার বাদ বাকি যে পার্সেন্টেজ রয়েছে, আরো 30 to 35% অফ দ্য মার্কস উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং মেশিন অ্যান্ড সার্কিট থিওরি, এই মেশিন অ্যান্ড পাওয়ার সিস্টেম, ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি 60 থেকে 70 নম্বর আমরা পাচ্ছি, ঠিক আছে, 60 থেকে 70 নাম্বার অ্যাভারেজ, মিনিমাম 60 নাম্বার আর ম্যাক্সিমাম 70 নাম্বার আমরা এই তিনটে সাবজেক্ট থেকে পেয়ে যাচ্ছি। তুমি যদি মেজারমেন্টটাকে এর সাথে অ্যাড করে নাও আর ইলেকট্রনিক্সটাকে এর সাথে অ্যাড করে নাও, তাহলে এখানে তুমি আবারও প্লাস মাইনাস প্লাস 20 প্লাস 10 থেকে 20 খানা কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। রাফলি তুমি যদি দেখো, ঠিক আছে, মিনিমাম 70টা কোশ্চেন আর ম্যাক্সিমাম 90টা কোশ্চেন তুমি পেয়ে যাবে হচ্ছে এই 5টা সাবজেক্ট পড়লে, ঠিক আছে। তো এই 5টা সাবজেক্ট যদি আমরা পড়তে পারি ঠিকঠাক ভাবে, তাহলে আমাদের কাছে কিন্তু 70 থেকে 90 নাম্বার পাওয়ার একটা চান্স কিন্তু তৈরি হয়ে যাবে। এবার বাদ বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই পড়বো, বাট সেখানে ওয়েটেজ খুব কম থাকে, মানে ওয়েটেজ ধরো ম্যাক্সিমাম 10 to 20 নাম্বার, অল আদার সাবজেক্টস অল, বাকি সমস্ত সাবজেক্টকে নিয়ে 10 থেকে 20 নাম্বার ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে। তো এইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। অন্ধের মতো পড়লে চলবে না, যে কোনো কোশ্চেন করলে চলবে না, ঠিক আছে। আমি যদি এখন এখানে ইএসসি কোশ্চেন বা গেটের কোশ্চেন করা শুরু করি হবে না, তার কারণ হচ্ছে কোশ্চেনের লেভেলটা স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। এখানে যে কোশ্চেন গুলো সেট করেছি তোমাদের প্রথমে থেকে ইজি মনে হতে পারে,
কিন্তু পরীক্ষার সাপেক্ষে তুমি ভাববে, ঠিক আছে, কারণ উই হ্যাভ অনলি কি বলে 45 সেকেন্ডস ফর ইচ কোশ্চেন। শুরু করা যাক, প্রথম কোশ্চেন বলার চেষ্টা করো যাদের যাদের আইডিয়া আছে। অপশন ডি স্যার। কি হবে? অপশন অপশন ডি। হ্যাঁ, অপশন ডি। তো ভিআই সাইন ফাই ইজ দ্য কারেক্ট অপশন। এবার দেখো, আমি এখানে অবশ্যই বলে রাখি, তোমরা যখন রিভিশন করবে, ঠিক আছে, তখন আমার মতে কোশ্চেনের থ্রু দিয়ে করা সব থেকে বেস্ট, ঠিক আছে। এবার তোমরা যদি সিলেবাস জানতে চাও, এই সার্কিট থিওরির যে ফান্ডামেন্টাল সিলেবাসটা কি আছে, তাহলে দেখো আমি এখানে একটা বেসিক সিলেবাস তোমাদের দেখাচ্ছি, যে বেসিক সিলেবাস হিসেবে কি কি তোমরা করতে পারো। এটা আমার আগে দেখানো উচিত ছিল। যাই হোক, তুমি যদি একটা বেসিক সিলেবাস দেখো, ঠিক আছে, যে কোনো একটা সার্কিট খুললেই হবে, যে কোনো একটা পেজ খুললেই হবে। এইটা হচ্ছে একটা বেসিক সিলেবাস, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কাছে, যদি আমি ক্লাস 1টা খুলি, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কাছে বেসিক সিলেবাস, ঠিক আছে। এইটা সার্কিট এলিমেন্ট অ্যান্ড আরএলসি, কিরচফ ল, মেশ নোডাল অ্যানালিসিস, স্টার ডেল্টা কনভার্সন এন্ড ইকুইভ্যালেন্ট সার্কিট, স্টেডি স্টেট এসি অ্যানালিসিস এন্ড রেজোনেন্স, থিওরেম, ম্যাগনেটিক সার্কিট, টু পোর্ট নেটওয়ার্ক, ফিল্টার সার্কিট, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, টিপেজ সার্কিট, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে। আমি এখানে যে 110টা কোশ্চেন করেছি, এখান থেকে মিলিয়ে মিশিয়ে আছে, ঠিক আছে, সব কটা টপিকই এখানে দেওয়া আছে। তো এইটা মোটামুটি একটা সিলেবাস, ঠিক আছে। এটা টেন্টেটিভ তোমার কন্টেন্ট পড়ার জন্য সিলেবাস হিসেবে এটাকে ধরে রাখো। নেক্সট কোশ্চেনটা বলো। ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ। আর কেউ বাকি বলার চেষ্টা করো। স্যার √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ। √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ। আর আমি তো শুনতে চাইছিলাম ওইটাই। আচ্ছা, আর আমি তো এগুলো শুনতে চাই। ফেজ ভোল্টেজ স্যার। ফেজ ভোল্টেজ ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কি হয়, যেটাই তোমার ফেজ ভোল্টেজ হয় সেটাই তোমার লাইন ভোল্টেজ হয়, তাই তো। আর যেটা তোমার ফেজ কারেন্ট হয় দ্যাট ইজ, বলো, তাকে √3 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে লাইন কারেন্ট, তাই তো। লাইন কারেন্ট স্যার। এবার ডেল্টার ক্ষেত্রে যেটা হবে, খালি একটা খেয়াল রাখবে, আর স্টারের ক্ষেত্রে ব্যাপারটাকে উল্টে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of two port network parameters is called short circuit driving point input admittance, ঠিক আছে। এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছি? এই কোশ্চেনটা দিয়েছি হচ্ছে যে নেটওয়ার্ক, টু পোর্ট নেটওয়ার্ক টপিকটা থেকে, ঠিক আছে। আর আগে হচ্ছে এখান থেকে। তাহলে এখানে বলো যে শর্ট সার্কিট ড্রাইভিং পয়েন্ট ইনপুট অ্যাডমিটেন্স কোনটাকে বলবো? স্যার Y11 Y12 অপশন ডি। Y11 ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। তোমরা যদি অ্যাডমিটেন্স প্যারামিটার দেখো, অ্যাডমিটেন্স প্যারামিটারটা তোমরা দেখবে, আচ্ছা তোমাদের আমি বলেছিলাম যে ইম্পিডেন্স প্যারামিটার যেটা হবে, ইম্পিডেন্স প্যারামিটারে জেনারেলি কেভিএল ইকুয়েশন থেকে আমরা ইম্পিডেন্স প্যারামিটারটা বার করবো। আর অ্যাডমিটেন্স প্যারামিটার যেখানে যেখানে থাকবে সেখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মানে কোন সার্কিটে যদি ইম্পিডেন্স প্যারামিটার বার করতে হয় তাহলে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। মানে কেভিএল ইকুয়েশন গুলো থেকে আমরা ইম্পিডেন্স প্যারামিটার বার করবো, আর কেসিএল ইকুয়েশন গুলো থেকে আমরা অ্যাডমিটেন্স প্যারামিটার বার করবো। যদি বলে হাইব্রিড প্যারামিটার কোথা থেকে বার করবো, এই কেভিএল পার্ট প্লাস কেসিএল ইকুয়েশন, এই দুটোকে একসাথে কাজে লাগাবো। কোনো ইকুয়েশন, দুটো ইকুয়েশন থাকবে, দুটো সেপারেট ইকুয়েশন থেকে এটা আমরা বার করবো। তার মানে অ্যাডমিটেন্স প্যারামিটারের ক্ষেত্রে আমার কাছে যে ফর্মুলাটা চলে আসছে সেটা হচ্ছে কি, যে ধরো একটা বাক্স যদি থাকে, ঠিক আছে, এই একটা বাক্সের দুটো ইনপুট আর দুটো আউটপুট, ঠিক আছে। ধরো এদিকে V1 I1 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এখানে ধরো V2 আর I2 কারেন্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি করতে পারো, V1 V2 তুমি যদি এইভাবে লেখো তাহলে হয়ে যাবে তোমার Z11 Y1 Z11 I1 Z11 I1 প্লাস Z12 I2, ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে Z21 I1 প্লাস Z22 I2, ঠিক আছে। তো যদি আমি ইম্পিডেন্স প্যারামিটার ফর্মে লিখি তাহলে এরকম ভাবে লেখা হচ্ছে, ঠিক আছে। আর যদি আমি অ্যাডমিটেন্স প্যারামিটার ফর্মে লিখি তাহলে কি হবে, I1 ইজ ইকুয়াল টু, বলো, Y11 V1 প্লাস Y22 V2, ঠিক আছে। আর I2 ইজ ইকুয়াল টু কত হবে, Y12 V2
সরি ঠিক লিখেছি না ভুল লিখেছি, এটা হবে 1 2, এটা হবে 2 1, y1 to v2 প্লাস y21 v1, y21 v1, ঠিক আছে, y21 v1, এটা y21 কত হবে, y21 v1 হবে, y21 v1 প্লাস y22 v2, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, বলেছে শর্ট সার্কিট ড্রাইভিং পয়েন্ট ইনপুট অ্যাডমিটেন্স। তাহলে শর্ট সার্কিট মানে কি, ঠিক আছে, কোন পোর্শনটাকে আমাকে শর্ট সার্কিট করতে বলা হচ্ছে সেটা খুব ভালো করে বুঝবে। শর্ট সার্কিট মানে হচ্ছে এখানে জেনারেলি আউটপুটটাকে শর্ট সার্কিট করতে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আউটপুট যদি শর্ট সার্কিট হয় তার মানে V2 = 0। তাহলে তুমি যদি এখানে V2 = 0 বসাও ইকুয়েশন 1 এ, ঠিক আছে, তাহলে ইকুয়েশন 1 এ V2 = 0 বসালে দেখো কি বের হচ্ছে, I1, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি করলাম গিয়ে এইটাকে শর্ট করলাম, তাহলে I1 = কত হচ্ছে, y11 v1, তাহলে y11 কত হচ্ছে I1 বাই v1, ঠিক আছে। তার মানে এইটা আমার কাছে কি হয়ে গেল, প্রথম কথা দেখো যেহেতু এটা বলেছে ইনপুট অ্যাডমিটেন্স প্যারামিটার, ঠিক আছে, মানে ইনপুট সাইডের কম্পোনেন্ট গুলো দিয়ে তৈরি করতে হবে। ইনপুট অ্যাডমিটেন্স যদি বলতো মানে আউটপুট অ্যাডমিটেন্স যদি বলে তাহলে V2 I2 দিয়ে তৈরি করতে হয়, আর ইনপুট অ্যাডমিটেন্স যদি বলে তাহলে ইনপুট প্যারামিটার দিয়ে তৈরি করতে হয়। অ্যাডমিটেন্স মানে কি, অ্যাডমিটেন্স মানে হচ্ছে I বাই V, ঠিক আছে। ইনপুট মানে হচ্ছে যখন আমি ইনপুটের প্যারামিটার দিয়ে করব V1 I1 দিয়ে করব, আউটপুট মানে হচ্ছে যখন আমি আউটপুট প্যারামিটার দিয়ে করব, অ্যাডমিটেন্স মানে হচ্ছে Y বাই V। আচ্ছা, শর্ট সার্কিট কন্ডিশন মানে কার শর্ট সার্কিট করব, যেহেতু এখানে ইনপুট অ্যাডমিটেন্সের কথা বার করতে বলেছে তো ওই জন্য আমি আউটপুটটাকে শর্ট সার্কিট করলাম। যদি বলতো আউটপুট অ্যাডমিটেন্স তাহলে কি হতো, ধরো আমাকে বললো আউটপুট অ্যাডমিটেন্স বার করতে, আউটপুট অ্যাডমিটেন্স বার করতে হলে কি করতে হবে, এইখানে বললো যে শর্ট সার্কিট আউটপুট ড্রাইভিং পয়েন্ট অ্যাডমিটেন্স, তাহলে কি করে বার করবো, স্যার I2 বাই V2 হবে। তখন তোমাকে শোনো I2 বাই V2, অবশ্যই I2 বাই V2 হবে, কারেক্ট, I2 বাই V2 হবে। আর তোমাকে এই লজিকটা মনে রাখতে হবে, এটা কখন হবে, যখন তুমি ইনপুটটাকে শর্ট সার্কিট করবে, ঠিক আছে। তাহলে তুমি যদি ইনপুটটাকে শর্ট সার্কিট করো, দেখো এইখানে ইনপুটটাকে যদি শর্ট সার্কিট করো মানে V1টাকে 0 করো, ঠিক আছে। তুমি যদি V1টাকে 0 করো তখন তুমি দেখো লিখতে পারছো y22 = I2 বাই V2। তার মানে যখন ইনপুট যদি আমরা বলতো ইনপুট অ্যাডমিটেন্স, ইনপুট ড্রাইভিং পয়েন্ট অ্যাডমিটেন্স যেহেতু বলেছে তাই জন্য আমি লিখেছি y11, ঠিক আছে। আর যদি আমাকে বলতো আউটপুট ড্রাইভিং পয়েন্ট অ্যাডমিটেন্স তাহলে আমি লিখতাম y22, ঠিক আছে, দিস ইজ y22, আউটপুট ড্রাইভিং পয়েন্ট অ্যাডমিটেন্স, ঠিক আছে, অ্যাডমিটেন্স, ঠিক আছে। এবার যদি কোনো জায়গায় বলা থাকে ট্রান্সফার, ট্রান্সফার মানে কি, ট্রান্সফার মানে হচ্ছে যেখানে প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি মানে টার্মিনাল 1 এর সঙ্গে টার্মিনাল 2 এর কোন রকম প্যারামিটার যুক্ত আছে সেইখানে ট্রান্সফার শব্দটা যুক্ত থাকবে, ঠিক আছে। যেমন ধরো যদি আমি প্রথমে এখানে আমি যদি V2টাকে 0 করে দিই, প্রথম কন্ডিশন এই কন্ডিশনটাতে এই লাল কালির পেনটাতে আমি V1টাকে 0 করেছি, তাহলে V1 0 করলে দেখো ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি, y12 = I1 বাই V2, ঠিক আছে। এইটাকে বলে ট্রান্সফার অ্যাডমিটেন্স, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কাছে ট্রান্সফার অ্যাডমিটেন্স। সিমিলারলি তুমি যখন V1টাকে 0 করবে, ঠিক আছে, অবশ্যই না তুমি এখানে V1টাকে 0 করেছো, এটা আমরা পেয়েছি হচ্ছে কোত্থেকে, যখন আমি V1টাকে 0 করেছি। যখন তুমি V2টাকে 0 করবে, V2টাকে 0 করলে এইখান থেকে দেখো V1 এর একটা y12 ভ্যালুটা পাবে, y12 = Y2 বাই V1। এইগুলো হচ্ছে সব ট্রান্সফার প্যারামিটার, যেখানে দুটো সাইডের প্যারামিটার মিক্স হয়ে আছে, মানে আউটপুটের কারেন্ট বাই ইনপুটের ভোল্টেজ অথবা ইনপুটের কারেন্ট বাই আউটপুটের ভোল্টেজ, ঠিক আছে। তো এই সংক্রান্ত বিষয় তোমরা যদি দেখতে চাও আমাদের সার্কিট থিওরি ক্লাসের মধ্যে দেখবে, টু পোর্ট নেটওয়ার্কের ক্লাস আছে ইন ডিটেলস। প্রত্যেকে টু পোর্ট নেটওয়ার্কের ক্লাসটা খুব ভালো করে করবে, প্রত্যেকটা পরীক্ষা এখন টু পোর্ট নেটওয়ার্ক থেকে কোশ্চেন আসছে এবং ভবিষ্যতেও আসবে, তো বি রেডি ফর দিস, ঠিক আছে। এইটা আমি তোমাদেরকে বলে রাখলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো নেক্সট
নেক্সট কোশ্চেনটা বলার চেষ্টা, এটা বুঝতে পেরেছো সবাই? বাকিটা বলো তো, কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? হ্যালো, সাইলেন্ট হয়ে থাকা কিন্তু খুব সমস্যার বিষয়, তোমাদের উত্তর দিতে হবে। বুঝতে পারলে বলবে পেরেছি, না পারলে বলবে পারিনি। ঠিক আছে, সাইলেন্সের কোনো জায়গা নেই কিন্তু এখানে। ওকে, ক্লিয়ার। ঠিক আছে তো? আচ্ছা, এবার চলে আসছে নেক্সট কোশ্চেনটা। হাউ ইজ দ্য ফর্ম ফ্যাক্টর ম্যাথামেটিক্যালি এক্সপ্রেসড? অপশন ডি। বলো। ডি হবে স্যার। টি, তাই তো? ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, তাই তো? আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, নেক্সট। হোয়াট ইজ নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট? স্যার অপশন ডি। স্যার অপশন ডি। অপশন ডি। হ্যাঁ, তো এই নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, তোমার আমাদের যে সিলেবাসটা আছে সেখানে এই যে আমাদের থিওরেমস বলে চ্যাপ্টারটা আছে, তো নর্টনস থিওরেম থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো একটা আমরা জানি যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে, একটা কারেন্ট সোর্স থাকে ইন প্যারালাল উইথ এ রেজিস্টার, তাই তো? ইন প্যারালাল উইথ এ রেজিস্টার, এ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স উইথ এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল। তারপরটা বলো। জিরো। জিরো হবে, বি অপশন। What should be the internal resistance of the ideal constant voltage source? স্যার ইউনিটি। স্যার ইনফাইনাইট। আইডিয়াল zero. ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? জিরো স্যার। দেখো, যদি ভোল্টেজ সোর্সের ভেতরে সোর্স একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে? ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তার মানে ইট ইজ নট ডিজায়ারেবল। ভোল্টেজ সোর্সের ভেতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকা ইট ইজ নট ডিজায়ারেবল। তার মানে আইডিয়াল কেসে দ্যাট ইন্টারনাল রেজিস্ট্যান্স হ্যাজ টু বি জিরো। ঠিক আছে, এটা হচ্ছে আর ইন্টারনাল, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে আর ইন্টারনাল, এটা হচ্ছে ধরো ই। ঠিক আছে, যখনই তুমি আইডিয়াল কেস বলবে দিস হ্যাজ টু বিকাম জিরো, এটাকে জিরো হয়ে যেতে হবে। সো জিরো ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট। স্যার অপশন বি 0.707 অফ ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। সবাই বলার চেষ্টা করো। What is the RMS value of symmetrical sinusoidal current? স্যার অপশন বি 0.707 into Correct. maximum value. Option is IRMS is equal to √2. কত হবে? IM by √2, তাই না? is equal to IM by √2. তাহলে IM by √2 মানে করা মানে কি? IM by √2 করা মানে হচ্ছে যে 1 by √2 মানে হচ্ছে 0.707। ঠিক আছে, 0.707। নেক্সট কোশ্চেনটা বলো। What is the time response that remains even after transient response has zero value for large values of it? What is the part of time response that remains even after transient response? ঠিক আছে, ট্রানজিট মানে কোন পোরশনটা টাইম রেসপন্সের বেঁচে থাকে ইভেন আফটার ট্রানজিয়েন্ট রেসপন্স and has zero value for large values of it, মানে যখন বড় ভ্যালু চলে আসবে তখন সেটা জিরো ভ্যালুতে পৌঁছে যাবে। লার্জ ভ্যালুজ অফ ইট বা লার্জ ভ্যালুজ অফ টাইম বলতে পারো। ঠিক আছে, লার্জ ভ্যালুজ অফ টাইম। স্যার অপশন সি। অপশন সি স্যার। অপশন সি একটা উত্তর আসছে। তো যারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছো তাদের জানিয়ে রাখি আমাদের এসএসসি যেই 2024 এর একটা ব্যাচ চলছে। ঠিক আছে, তোমরা যদি জয়েন করতে চাও
এই নাম্বারটায় ফোন করবে 8335067725, ঠিক আছে? সেখান থেকে তোমরা পুরো ক্লাসের ডিটেলস পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা জেনারেলি কি জানি, যে কোনো সাপ্লাই এর ক্ষেত্রে ওয়েব ফর্মের যে কমন নেচারটা আমরা দেখেছি, যে প্রথমে একটা ভ্যারিয়েশন থাকে, তারপর সেটা আস্তে 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 স্টেবল হয়ে যায়, তাই তো? ইনিশিয়াল যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে আমরা কি বলি, ট্রানজিয়েন্ট রিজিয়ন। তারপর থেকে সেটাকে কি বলি, স্টেডি স্টেট রিজিয়ন। মানে যেখানে গিয়ে ভ্যারিয়েশনটা জিরো হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় স্টেডি স্টেট রিজিয়ন। স্টেডি স্টেট রিজিয়ন ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? এবং এটাকে বলা হয় স্টেডি স্টেট রেসপন্স। আমাদের চ্যাপ্টারে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এই কোশ্চেনটা। আচ্ছা, what is the Z parameter of a linear time invariant two-port network? Sir, option B, open circuit impedance parameter. বলো। অপশন বি স্যার। জেড প্যারামিটারটাকে আমরা কি বলবো, ওপেন সার্কিট অথবা ইম্পিডেন্স প্যারামিটার। অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে জেড প্যারামিটারটাকে ইম্পিডেন্স প্যারামিটার বলা হচ্ছে বা ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার বলা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই হাইব্রিড প্যারামিটারটাকে অনেক সময় এইচ প্যারামিটার লেখা হয়, দেখবে কিছু কিছু বইতে এইচ প্যারামিটার লেখা আছে, একই ব্যাপার, ঠিক আছে? ইনভার্স হাইব্রিড প্যারামিটারটাকে জি প্যারামিটার লেখা হয়, ঠিক আছে? ইনভার্স হাইব্রিড প্যারামিটারটাকে জি প্যারামিটার লেখা হয়। ঠান্ডাটা খেয়াল রাখবেন, ইম্পিডেন্স বার করার সময় আমি যে ইকুয়েশনটা তৈরি করব সেই দুটো ইকুয়েশন কেভিএল ইকুয়েশন হবে, ঠিক আছে? যখন আমি অ্যাডমিটেন্সের ইকুয়েশন বার করব তখন সেটা হয়ে যাবে গিয়ে I1 I2, ঠিক আছে? ঠিক আছে, তার মানে কি এইখানে দুটো ইকুয়েশনই কেভিএল ইকুয়েশন তৈরি হয়েছে, এখানে দুটো ইকুয়েশন কেসিএল ইকুয়েশন তৈরি হয়েছে। যখন হাইব্রিড প্যারামিটার তৈরি করব তখন একটা ভোল্টেজ হবে, একটা কারেন্ট হবে, ঠিক আছে? একটা ভোল্টেজ হবে তো একটা কারেন্ট হবে। যখন জি প্যারামিটার বার করব ইনভার্স হাইব্রিড, তখন এটা I1 এর হয়ে যাবে, এটা V2 হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন এবিসিডি প্যারামিটার বার করব তখন দেখবে আমরা ভিএস আইএস বার করব। ভিএস ইজ ইকুয়াল টু এভিআর প্লাস বিআইআর, দ্যাট ইজ ইকুয়াল টু সিভিআর প্লাস ডিআইআর, ঠিক আছে? এইভাবে আমরা ইকুয়েশনটাকে তৈরি করব, বাক্সটাকে তৈরি করব, ঠিক আছে? এই ঠান্ডাটা থাকা উচিত যে কোথায় কোন ফর্মুলাটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? নাহলে কিন্তু করতে পারবে না। নেক্সট, অপশন ডি। Sir, option D. ডি হবে। অপশন Sir, option D. অপশন ডি, রুট ওভার অফ L1 L2 ইজ ইকুয়াল টু M, দ্যাট ইজ কারেক্ট অপশন, ঠিক আছে? এবার দেখো এখানে অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে? যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে কি হবে, যদি প্যারালালে কানেক্টেড থাকে তাহলে কি হবে, ওই যে সংক্রান্ত ফর্মুলাগুলো তোমরা কিন্তু তোমাদের নোট খাতাতে লিখে রাখবে। আমি এখানে নোট করার জন্য কিছুটা গ্যাপ ছেড়ে রেখেছি। কেউ যদি এই পেজটাকে প্রিন্ট করো, এই পেজের তলায় দুটো ইন্ডাক্টর সিরিজে কানেক্টেড হয়ে আছে, তাহলে তার ইন্ডাকটেন্স ইকুইভ্যালেন্ট কত হবে? যদি দুটো ইন্ডাক্টর প্যারালালে কানেক্টেড থাকে তাহলে তার ইন্ডাকটেন্স কত হবে সেটা লিখতে হবে, ঠিক আছে? এবার তাদের মধ্যে যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের এফেক্টটা লিখতে হবে। যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স অপোজিট দিকে থাকে তাহলে তার এফেক্টটা লিখতে হবে, ঠিক আছে? এরকম ভাবে যতগুলো পসিবল কম্বিনেশন ইকুয়েশন আছে সবগুলো কিন্তু তোমরা এখানে নোট করে রাখবে, ঠিক আছে? এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি, তোমরা এই জায়গাটা কিন্তু এই জিনিসটা লিখে রাখবে, ফর্মুলাগুলো। If three resistors are connected in delta network and are equal in value, then what will be the value of each resistance branch in the star of equivalent network? Option A. Sir, option A, 1/3. অপশন এ স্যার, 1/3। Yes, তার মানে স্টার থেকে যখন আমি ডেল্টা করতে যাব তখন কি হবে, সরি, ডেল্টা থেকে যখন স্টার করতে যাব তখন ডেল্টা রেজিস্টারের 1/3 ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে? ডেল্টা রেজিস্ট্যান্সের 1/3 ভ্যালু হবে। তোমাদের দেখো এই যে বলছিলাম স্টার ডেল্টা ট্রান্সফরমেশন আমাকে পড়তে হবে, ইকুয়েশন চ্যাপ্টার নাম্বার 4, তো তার কোশ্চেন এটা বলো। ইফ দেয়ার আর n নোডস, ঠিক আছে, in a node method of analysis, how many nodes equation will be there? Sir, option B, n+1. বলো, যদি n খানা নোড থাকে তাহলে কতগুলো ইকুয়েশন হবে? কেসিএল ইকুয়েশন কতগুলো তৈরি হয় n খানা নোড থাকলে? একটা ছবির মতো ভাববে, ঠিক আছে? ধরো এই একটা সার্কিট, এই একটা সার্কিট, ঠিক আছে? এই একটা সার্কিট,
এরকম একটা সার্কিট ভেবে না। এসি এসি বা ডিসি যাই কিছু ধরতে পারো, এসি ধরতে পারো, ডিসি ধরতে পারো, যাকে ধরতে পারো। তাহলে এখানে কতগুলো নোড আছে আর কতগুলো ইকুয়েশন হবে? স্যার অপশন সি n-1। প্রথম কথা আমায় বুঝতে হবে হোয়াট ইজ নোডস। নোড মানে কি? নোড মানে হচ্ছে যেখানে মোর দ্যান 2 নাম্বার অফ ব্রাঞ্চেস মিট, দুটোর বেশি ব্রাঞ্চ যে যে পয়েন্টে এসে মিট করেছে তাকে আমি নোড বলবো বা প্রিন্সিপাল নোড বলবো। এই দেখো এইটা একটা নোড, এইটা একটা নোড, আর এই পুরোটাকে আমি একটা নোড ধরতে পারি। তাহলে এখানে নাম্বার অফ নোডস কতগুলো হচ্ছে? 3টে। এবার নাম্বার অফ কেসিএল ইকুয়েশন কতগুলো হবে? দেখো প্রথম কথা, এইখানে একটা কারেন্ট ঢুকছে ধরো I1, আই, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে ধরো I1, এদিকে একটা কারেন্ট যাচ্ছে ধরো I2, এখানে একটা কারেন্ট যাচ্ছে ধরো I3, এখানে কারেন্ট যাচ্ছে ধরো I4। ঠিক আছে, তাহলে তুমি যদি কেসিএল ইকুয়েশন লিখতে যাও, নোড এ এর জন্য লিখবা, নোড বি এর জন্য লিখবে। তাহলে কেসিএল ইকুয়েশন তোমার কতগুলো বেরোলো? নোড এ এর জন্য হলো আর বি এর জন্য হলো, তার টোটাল দুটো ইকুয়েশন হলো। দ্যাট ইজ নাথিং বাট n-1। যতগুলো নোড থাকবে তার মধ্যে দুটো প্রিন্সিপাল নোড হয়ে যাবে, 3টে প্রিন্সিপাল নোডের মধ্যে দুটো নোড প্রিন্সিপাল, আর একটা নোড হয়ে যাবে তোমার রেফারেন্স নোড। ঠিক আছে, 3টে যদি নোড থাকে, একটা নোডকে বানাবো রেফারেন্স নোড, আর বাদ বাকি দুটো নোড হচ্ছে আমার ইকুয়েশনের নোড। ঠিক আছে, যেখান থেকে আমি কেসিএল ইকুয়েশন গুলো লিখবো। তো এটা খুব ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল কোশ্চেন কিন্তু কেসিএল এর। তোমাদের এত বড় কোশ্চেনও দেবে না যেটা করবার জন্য তোমার সময় থাকবে না। খুব ভালো করে কোশ্চেন গুলো দেখবে, খেয়াল করে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, তোমার এখানে যতগুলো কোশ্চেন আছে সেখান থেকে এসএসসি তে কমন পাবে। ঠিক আছে, এইটুকু গ্যারেন্টি আমার আছে। এখানে যতগুলো কোশ্চেন আছে সেখান থেকে তুমি এসএসসি তে কোশ্চেন কমন পাবে, সিমিলার কোশ্চেন পাবে বা সেম কোশ্চেনও থাকতে পারে। What is the power factor of a parallel circuit at resonance? ইউনিটি। Unity. Option A. কত হওয়া উচিত? প্যারালাল Sir, সার্কিটের option A, মধ্যে কিন্তু অপশন এ। অপশন এ হবে তো? কারেক্ট, অপশন এ ইউনিটি। ঠিক আছে, রেজোনেন্সে হোক বা যেখানেই হোক, আলটিমেটলি রেজোনেন্স ইন্ডিকেটস দ্য পাওয়ার ফ্যাক্টর হ্যাজ বিকাম ইউনিটি, তাই তো? নেক্সট, স্যার অপশন সি লোড রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সোর্স। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। বলো, বাকিরা বলো। বাকিদেরকে বলতে হবে কিন্তু। sir, But what? option C, load resistance equal to source resistance. কারেক্ট। ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার করা যাবে যখন RTH has become equal to RL, তাই তো? দ্যাট ইজ দি কন্ডিশন, দ্যাট ইজ দি কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম পরীক্ষায় কোশ্চেনে দেবে, ঠিক আছে? তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে কোশ্চেন আছে এটা। আমাদের যে সিলেবাসটা আমি দেখিয়েছিলাম, এই দেখো লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেটা থেকে কোশ্চেন। বলো ভাই সকল, কোনটা হবে? Option D. অপশন That's it. D, sir, Option D. D. K into F of S. ইজ কারেক্ট, অপশন ডি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো এফটি টাকে আমরা লিখবো এফএস হিসাবে, ঠিক আছে? আমরা কি জানি, এফ অফ এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি, তাই তো? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তার মানে এর যখন আমি কনস্ট্যান্টের যদি করা হয় তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? এবং যদি কোনো কনস্ট্যান্টের আমি ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই, তো দিস ইজ দি বেসিক ফর্মুলা, আর এটাকে তোমার এই ফর্মুলা বলা হচ্ছে, ঠিক আছে? A coil having resistance of 15 ohm, inductance of 0.5 Henry, connected across 100 volt 50 watt DC supply. Find the power factor.
বলো পাওয়ার ফ্যাক্টর বার করো। কি করে বার করবো পাওয়ার ফ্যাক্টর? হ্যালো, বলো হাউ টু ক্যালকুলেট পাওয়ার ফ্যাক্টর। তো ওটা এক্সেলটা বার করে নিতে হবে, তারপর জেড এর ভ্যালু বার করতে হবে, তারপর আর বাই জেড করে দিতে হবে। আমাকে একটা চা দিয়ে যেতে বলো তো একটু। চা চা চা, এক কাপ চা দিয়ে যেতে বলবে। ঠিক আছে। কেন অত দূর যেতে হবে কেন আমাকে? सर के डब्ल्यू बाई के वी है। তুমি এইভাবে করতে পারো তো? বা কত হচ্ছে? 50 ইন্টু 0.5, এটা হোল স্কয়ার। তার মানে কত হওয়া উচিত বলতো? এখানে দেখে কি মনে হচ্ছে কোনটা হওয়া উচিত? এই সংখ্যাটা কি খুব ছোট হয়ে যাবে? এটা কত হবে? 50কে গুণ করলে ধরো 0 কেটে গেল, তাই তো 25। তার মানে এখানে 15, এখানে √, বলো। দশ করে যদি কাটা হয় 25, মানে 225 স্যার ওটা কি প্লাস 50 625, ইন্টু পয়েন্ট তাই তো? 50 ইন্টু 0.5 হবে না? হ্যাঁ বলো। ওটা কি 50 ইন্টু 0.5 হবে? এখানে তো হার্টজে দেওয়া আছে, মানে 2πfl হয়তো। ও হো, সরি সরি, 2πfl হবে। হ্যাঁ হ্যাঁ, 2π দিয়ে গুণ করতে হবে। কারেক্ট কারেক্ট, 2π দিয়ে গুণ করতে হবে। 2π দিয়ে গুণ করতে হবে এক্স্যাক্টলি। 4π² দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 4π² দিয়ে গুণ করতে হবে। তো টেন্টেটিভলি দেখো এইটা কাছাকাছি হবে এইটার। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে এইটার কাছাকাছি আসবে। এটা কাছাকাছি দেখো রেজাল্টটা আসবে। এখানে 4π² হবে। হ্যাঁ, 2πfl হবে। ওমেগা সমান সমান হচ্ছে 2πfl, 2πf, সরি। ওমেগা ইকুয়াল হচ্ছে 2πf। তুমি এখানে 2πf বসাবে, 2π ইন্টু 50। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো। Which of the following is incorrect about the series circuit? সিরিজ সার্কিটের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট? স্যার অপশন এ। ऑप्शन ए। অপশন এ ইজ কারেক্ট। সিরিজ সার্কিটে কি হয়? কারেন্ট থ্রু দ্য সিরিজ এলিমেন্টস আর সেম, বাট ভোল্টেজ অ্যাক্রস ইচ এলিমেন্ট ইজ ডিফারেন্ট, তাই তো? নেক্সট। Which of the following is not correct regarding the potential difference? Potential difference এর মধ্যে এর মধ্যে কোনটা কারেক্ট হবে? सी सी सर। স্যার অপশন ডি, ইট ইজ মেজার্ড অন এ ক্লোজ, সরি অপশন ডি, অপশন ডি সি। কোনটা লাস্টেরটা। হচ্ছে? নট বলেছে। হ্যাঁ, ডি এরটা লাস্টেরটা। দেখো, it depends Sir, upon resistance of the circuit and is inversely proportional to it.
কি বলতে চাইছে? V is proportional to 1 by R. Is it correct? No, sir, এটা directly proportional. ঠিক আছে, এটা কি ঠিক? বলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? তারপরে কোশ্চেনটা বলো। Option D. Only two. Option D. Only two, sir. Option Yes, D. sir, only two. Option D. Is the property of a substance which gives the free flow of electrons through itself without opposition. Its measuring unit is in ohm. কোনটা হওয়া উচিত? Only two. D. Only two, তাই তো? তাহলে বাধা দেবে তো রেজিস্ট্যান্স কারেন্টের ফ্লোকে? বলো নেক্সট। Which of the following is incorrect regarding lead acid cell? আচ্ছা, আমি এখানে বেশ কিছু কোশ্চেন ব্যাটারি থেকে দিয়েছি, ঠিক আছে? ব্যাটারি থেকে সার্কিট, আমার এখানে সিলেবাসে ব্যাটারিটা লেখা নেই, ব্যাটারিটাকে আমি আলাদা করে পড়াই, ঠিক আছে? তো তোমরা ব্যাটারিটা অবশ্যই পড়বে। কারেন্ট ডেতে ব্যাটারির গুরুত্ব কিন্তু খুব বেশি, কারণ আমরা সোলার সেলের ব্যাটারি ইউজ করছি, সব জায়গাতে ব্যাটারির ইউসেজটা কিন্তু বেড়েছে। ব্যাটারিটা কিন্তু তোমরা পড়বে, মানে কারেন্ট টপিক হিসাবে। Sir, option C. কোনটা হবে? Option C. বাকিটা বলার চেষ্টা করো। জেনারেলি সেলস গুলো আমরা কিসে কানেকশন করি? একটার পর একটা সেলস কে কানেকশন করা হয় এরকম ভাবে। এই ছবিটা দেখেছেন তো আশা করি। মাল্টিপল সেলস আর কানেক্টেড ইন দিস ওয়ে। এইটা হচ্ছে কি, অনেকগুলো সেল একসঙ্গে জুড়ে একটা ব্যাটারি তৈরি করে, এটা হচ্ছে সিরিজ কানেকশন, তাই তো? সেলস আর কানেক্টেড প্যারালাল টু দ্য প্যারালাল টু ফর্ম এ ব্যাটারি। সেলগুলোকে সিরিজে লাগালে ব্যাটারি তৈরি হয়, প্যারালাল লাগালে নয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। কারণ কি, ইন্ডিভিজুয়াল সেলের ভোল্টেজ খুব কম থাকে। যদি প্যারালাল লাগানোরই হয়, তখন প্রথমে সিরিজে লাগিয়ে একটা সেট তৈরি করা হলো, সেটাকে বারবার প্যারালাল করা হলো, পরপর পরপর প্যারালাল করা হলো, ঠিক আছে? একটা সিঙ্গেল সেলকে কোনো প্যারালাল করা হয় না, খেয়াল রাখবে। Which of the following statement is correct regarding the storage system, storage battery system for supply of DC power of control and protection systems in generating substations? Sir, option C, both 1 and 2. In generating substations, generating stations and substations, DC auxiliary power source is required for the protection system and for control system. The supply of, এটা হচ্ছে 110 ভোল্ট, ঠিক আছে? প্রিন্টিং করতে একটু গন্ডগোল হয়েছে। This is 110 volt. 110 volt or 220 volt DC is obtained from storage battery system, ঠিক আছে? তো এর মধ্যে কোনটা অপশন হবে বলো? Sir, option C, both 1 and 2. Both 1 and 2 is the correct option. Both 1 and 2 is the correct option. পরের কোশ্চেনটা বলো। প্রাইমারি সেল সম্বন্ধে which of the following information is incorrect? Sir, option B, heavy in weight. Incorrect বলেছে। Sir, A.
প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল মানে কি জানো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্রাইমারি সেল এন্ড সেকেন্ডারি সেল? স্যার প্রাইমারি সেলটা তো মানে একবার রিচার্জ করা যায়, মানে আবার রিচার্জ করা যায় না, যেটা সেকেন্ডারিতে করা যায়। কারেক্ট। জেনারেলি প্রাইমারি সেলগুলো হালকা হবে, ঠিক আছে? জেনারেলি প্রাইমারি সেলগুলো হালকা হবে। কেউ একজন বললো মানে হেভি ওয়েট, কেউ বললো বলো তো? কেউ একজন বললো, এটা বলো। Sir, option B. বি স্যার। অপশন বি ইজ কারেক্ট। রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা অ্যামিটার ব্যবহার করি, তাই তো? দেখো, নট ইনকারেক্ট এই কোশ্চেন গুলো ভালো করে করবে, ঠিক আছে? আমি দিয়েছি, এখানে প্রচুর কোশ্চেন দিয়েছি দেবো। Which of the following is not a property of magnet? স্যার অপশন এ। Option A A. magnet cannot impart properties to any magnetic material. এটা ভুল কথা। একটা ম্যাগনেট আর একটা অন্য একটা ম্যাগনেটকে ম্যাগনেটাইজ করতে পারে, পাশাপাশি কোনো নন ম্যাগনেটিক কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করতে পারে। তারপরটা বলো। both 1 and 2 স্যার। An electric Yes, bell is a mechanical bell that works on electromagnet. ঠিক আছে? Option D. It is used in railroad crossings, telephones, and yes, both 1 and 2 is the correct option. ঠিক আছে? Option D. তো এই পর্যন্ত আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ইউটিউবে লাইভ থাকছে, ঠিক আছে? যারা এতদূর ভিডিওটা দেখলে যাদের ভালো লাগলো তারা অবশ্যই জানাবে, ঠিক আছে? আমাদের এখানে আরো 110টা কোশ্চেন রয়েছে, তো সেই কোশ্চেন গুলো আমরা প্রাইভেট ডোমেনের মধ্যে রাখবো, ঠিক আছে? তো আমাদের যে এসএসসি যে পেড ক্লাসটা হচ্ছে সেটাতে জয়েন করতে গেলে ওই যে বললাম একটাই নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন সেট থেকে শুরু করে প্র্যাকটিস ক্লাস থেকে শুরু করে সবকিছু থাকছে অল ইন ওয়ান। এমন ডিটেল শিডিউল, সেই ডিটেল শিডিউলটা আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা যদি আমাদের ডিটেল শিডিউলটা চেক করতে চাও, সেই ডিটেল শিডিউলটাও আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো, তো তোমরা অবশ্যই সেখানে কিন্তু দেখে নেবে। ডিটেল শিডিউলের মধ্যে আমরা এসএসসি যে কবে কি ক্লাস হবে, ঠিক আছে, সেই ইনফরমেশনটা দেওয়া আছে, তাই না? আমি আগের দিন পাঠালাম তো তোমাদের, কবে কি ক্লাস হবে এসএসসি যেই সেই শিডিউলটা আমরা অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি। তোমরা এই শিডিউলটা একটু দেখে নেবে। এখানে আজকে সার্কিট থিওরি ক্লাস ছিল 8 তারিখ, 10 তারিখ ইলেকট্রিক্যাল মেশিন আছে, 16 তারিখ ইলেকট্রিক্যাল মেশিন আছে, 18 তারিখ পাওয়ার সিস্টেম আছে, 25 তারিখ পাওয়ার সিস্টেম আছে, ঠিক আছে? তো এটা শিডিউলে ক্লাস হবে, খেয়াল রাখবে। দিস ইজ দ্য শিডিউল অফ দ্য ক্লাস আপ টু জুন মাসের 2রা জুন পর্যন্ত আমি শিডিউল ফেলেছি। তোমাদের পরীক্ষা দেখবে পিছিয়ে গেছে 5-6 জুন করে, তো সেখানে হয়তো যদি আর একটা ক্লাস কোনোভাবে নেওয়া যায় আমি নেবো, ঠিক আছে, ইফ পসিবল। তো এইটা হচ্ছে আমাদের শিডিউল। যারা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই আমাকে জানাবে।